নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তোমরা আমরা অনেকগুলা ক্লাস দেখেছো, ধন্যবাদ তোমাদের। কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমি আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞার কিছু সৃজনশীল প্রশ্ন করাবো। সংক্ষিপ্ত সিলেবাস দেবার আগে আমি অনেকগুলা ক্লাস দিয়েছি তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের উপর। আমার আর কোনো ক্লাস নেই দেওয়ার, বাকি কোনো ক্লাস নেই, সবগুলা ক্লাস দেওয়া হয়ে গেছে। তোমরা সবগুলা ক্লাস দেখবে। এখন আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সবগুলা অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলা পড়াবো। এমসিকিউগুলি তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পড়লেও হবে। কলেজ করলে বই থেকে আমি কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো কোনটা কোনটা পড়বা তোমরা। আপাতত তোমরা সমস্ত বোর্ডের প্রশ্নগুলি এমসিকিউ পড়ে ফেলো। সৃজনশীল প্রশ্ন দেখবা, এমসিকিউ দেখবা, তবে কীভাবে লিখবে সৃজনশীল প্রশ্নগুলি, কীভাবে তোমরা বুঝে নিবে, তার জন্য আমি অধ্যায় অনুসারে কিছু সৃজনশীল প্রশ্ন আমি আলোচনা করব। ঠিক আছে? তো আগে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার আগে অনেকগুলা ক্লাস দিয়ে দিয়েছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের উপর। তোমরা সবগুলা ক্লাস দেখবে, এখানে আর কোনো ক্লাস বাকি নাই দেওয়ার জন্য। তাহলে আমরা আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা এর সৃজনশীল প্রশ্ন পড়াবো। সরকার নির্ধারিত কোভিড-19 জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেটা আমি আগে আমাদের কলেজ পেজে দিয়ে দিয়েছি তোমাদেরকে, তো দেখবে নিবে কোনটা কোনটা আছে, সে অনুযায়ী আমরা ক্লাসগুলো করবো এবং সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্নগুলো পড়াবো। তোমরা দেখো এখানে যৌক্তিক সংজ্ঞার মধ্যে কি, আমরা এর আগে কিন্তু যৌক্তিক সংজ্ঞার ক্লাস নিয়েছি, বিস্তারিতভাবে পড়িয়েছি। আজকে সংক্ষিপ্ত একটুখানি বলবো, যাতে সৃজনশীল প্রশ্ন আমি যখন পড়াই বুঝতে পারো। কেমন? যৌক্তিক সংজ্ঞা কি? জাত্যত্বের পূর্ণ প্রকাশ। আমরা আগে অনেকবার বলেছি জাত্যত্বের পূর্ণ প্রকাশ। জাত্যত্ব কি? যেমন মানুষের জাত্যত্ব কি? মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। ঠিক আছে? আমরা মানুষ, আমাদের বুদ্ধি আছে, সেটা আমাদের জাত্যত্ব। তাহলে একটি জাত্যত্বের পূর্ণ প্রকাশ হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি আছে। রাস্তায় যখন আমরা হাঁটি, আমরা রাস্তার এক পাশে হাঁটি না কেন? এক পাশে হাঁটি যাতে গাড়ির নিচে পড়ে আমরা অ্যাক্সিডেন্ট না করি বা গাড়ির নিচে পড়ে মারা না যায়। এই জন্য গাড়ির জায়গায় গাড়িকে দিতে হবে, মানুষের হাঁটার জায়গায় হাঁটতে হবে। এই নিয়ম যদি আমরা না মানি আমাদের কী হবে? আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো। এই জায়গাটা আমার জায়গা, যেহেতু আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাব, তাহলে আমার কী হবে? অ্যাক্সিডেন্ট হবে না? ঠিক তেমনি যৌক্তিক সংজ্ঞারও কিছু নিয়ম আছে। যদি আমি এই নিয়মগুলি না মানি আমার কী হবে? লঙ্ঘনজনিত কিছু ভুল হবে। লঙ্ঘন মানে নিয়মটা আমি মানলাম না, তাহলে আমার কিছু ভুলের সৃষ্টি হবে। কি ভুল হয় দেখি আমরা যৌক্তিক সংজ্ঞা কী বলেছিলাম? জাত্যত্বের পূর্ণ প্রকাশ। আমি এই ক্লাসটা অনেক আগে একবার নিয়েছি, অনেক বিস্তারিতভাবে। আমি আজকে শুধু একটুখানি বলবো, তাহলে আমার সৃজনশীল প্রশ্নগুলো বোঝার জন্য হয়তো ইজি হয়, সহজ হয়ে যায়। প্রথম নিয়ম না বললে কি হয়? বাহুল্য সংজ্ঞা, অবান্তর, লক্ষণজনিত সংজ্ঞা, অব্যাপক, অতিব্যাপক সংজ্ঞা। দ্বিতীয় নিয়মটা না মানলে কি হয়? রূপক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা। তৃতীয় নিয়মটা না মানলে কি হয়? চক্রক সংজ্ঞা। চতুর্থ নিয়মটা না মানলে নৈরর্থক। পঞ্চম নিয়মটা না মানলে অব্যাপক, অতিব্যাপক। কেমন? বাহুল্য সংজ্ঞায় অতিরিক্ত কোনো গুণে উল্লেখ থাকলে বাহুল্য। অবান্তর, একই সংজ্ঞায় যদি অতিরিক্ত কোনো পদের উল্লেখ থাকে তাকে অবান্তর। অব্যাপক হচ্ছে কম আর অতিব্যাপক হচ্ছে বেশি। রূপক হচ্ছে সুন্দর করে, মাধুর্য দিয়ে কোনো কথা বলা, সুন্দর করে কোনো কথা বলাকে বলা হয় রূপক। দুর্বোধ্য, যে জিনিসটা আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারতেছি না আমাকে কী বলা হচ্ছে এখানে, সেটাকে আমরা কী বলবো? দুর্বোধ্য। কোনো সংজ্ঞায় যদি কোনো পদের অর্থ অস্পষ্ট হয়, দুর্বোধ্য হয়, বুঝতে না পারি, তাকে কী বলা হয়? দুর্বোধ্য। যেমন চক্র, একই চারকেলে ঘোরা, একই বৃত্তের মধ্যে ঘোরা। যেমন আমি এখান থেকে শুরু
শুরু করলাম আমি 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 একটা শুরু করলাম একটি সার্কেল, আবার এখানে গিয়ে মিলে গেলাম, এটাকে কী বলা হবে? চক্র। যেমন আমি এখান থেকে শুরু করলাম, শুরু করে 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 আবার এখানে মিললাম, তাহলে আমি আমার বৃত্ত থেকে আমার বাউন্ডারি থেকে বের হতে পারলাম না? পারলাম না। আমি ওই জায়গায় আবার এসেই মিলে গেলাম, এটাকে বলা হয় চক্রক সংজ্ঞা। আমি আমার জায়গা থেকে বের হতে পারলাম না। নয়োত্তক নাবাচক, নয়োত্তক মানে নাবাচক, কেমন? না সূচক। হ্যাঁ, না পড়িয়েছি, ক্লাস নিয়েছি, সবগুলো ক্লাস না দেখলে সৃজনশীল কিচ্ছু বুঝবে না, লিখতেও পারবে না। অব্যাপক অতিব্যাপক আমরা এখানে বলেছি যেটা সেটাই। পঞ্চব্যাপক, প্রথমে অব্যাপক অতিব্যাপক একই, সৃজনশীল লেখার সময় যে কোনো একটা লিখলো আমরা নাম্বার দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমরা কি কি ছাড়ছি এখানে? বাহুল্য সংজ্ঞা হচ্ছে সংজ্ঞায় কোনো পদের অতিরিক্ত কোনো গুণে উল্লেখ থাকলে তাকে কি বলা হয়? বাহুল্য সংজ্ঞা। সংজ্ঞা কি? জাত্যতির পূর্ণ প্রকাশ। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, জাত্যতের পূর্ণ প্রকাশ হয়ে গেছে। যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যার দুটি হাত আছে, দুটি চোখ আছে, একটি মুখ আছে, তাহলে কী হবে? আমি অতিরিক্ত বললাম না? মানুষ মানেই তো দুটি হাত, দুটি চোখ, একটি মুখ এরকম থাকবে, এটা তো বলার প্রয়োজন নাই, কিন্তু আমি বলে ফেললাম, তাহলে এটা কী হলো? অতিরিক্ত কিছু বললাম আমি, এরকম অতিরিক্ত বলে এটাকে কী বলা হবে? বাহুল্য সংজ্ঞা এবং অবান্তর লক্ষ্যজনিত সংজ্ঞা। রূপক সংজ্ঞা কোনটা? শিশুটির মুখ চাঁদের মতো সুন্দর। আমি সুন্দর করে বললাম না কথাটা? রূপক রূপ দিয়ে এটাকে বলা হয় রূপক সংজ্ঞা। তো দুর্বোধ্য যে সংজ্ঞাটা আমি বুঝতে পারলাম না, কি বলছে এখানে বোঝা যাচ্ছে না, তাকে কী বলা হবে? দুর্বোধ্য। চক্রক একই বিন্দুতে বা একই সার্কেলে ঘোরাকে বলা হয় চক্রক, নয়োত্তক নাবাচক, কেমন? আর ব্যাপক হচ্ছে কোনো গুণ কম উল্লেখ করা, অতিব্যাপক হচ্ছে একটু বেশি উল্লেখ করা। আমরা এখন একটু বইয়ের সাহায্য নিব। সৃজনশীল প্রশ্ন আমি একটু পড়বো, পড়ার পরে ওই সৃজনশীল প্রশ্ন থেকে আমি এইখানে বাহুল্য, অবান্তর, অব্যাপক, অতিব্যাপক, রূপক, দুর্বোধ্য, চক্রক, নয়োত্তক কোনটা হবে, বা যৌক্তিক সংজ্ঞা কোনটা হবে, এখানে কোনটা আসবে, পরে আমাকে নির্ধারণ করতে হবে কোনটা আসবে। তার আগে নির্ধারণ করতে হবে, এটা তো শুধুমাত্র যৌক্তিক সংজ্ঞা একটা করাচ্ছি, তোমাদের 6টা দিয়েছে, সরকার 6টা অধ্যায় নির্ধারণ করে দিয়েছে আমাদের। তাহলে যখন সৃজনশীল প্রশ্ন হবে পরীক্ষায় 6টা অধ্যায় থেকে দিবে না? তোমরা কীভাবে ধরবা এটা যৌক্তিক সংজ্ঞা, এটা আরোহের প্রকারভেদ, এটা ব্যাখ্যা, এটা শ্রেণীকরণ, কীভাবে তোমরা এটা নির্ধারণ করবা বলো তো দেখি? ক এবং খ দেখে তোমরা নির্ধারণ করবা এটা কোন অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন করে ফেলি, 2টা অধ্যায় মিক্সার দিয়ে কখনো সৃজনশীল প্রশ্ন করি না। এই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই ধরনের করা হয়, তাই ক খ ওই অধ্যায় থেকে দেওয়ার চেষ্টা করি, ক খ ও ওই অধ্যায় থেকে দিই। যেমন যৌক্তিক সংজ্ঞা কী, তাহলে কতে দিল যৌক্তিক সংজ্ঞা কী, তাহলে তোমরা অতি দ্রুত বুঝতে পারলা যে এটা যৌক্তিক সংজ্ঞা থেকে একটা সৃজনশীল প্রশ্নটা যৌক্তিক সংজ্ঞা থেকে এসেছে। আমি এখন একটি বই সাহায্য নেব এবং একটি সৃজনশীল প্রশ্ন পড়ব। দীপা ম্যাডাম ক্লাসে ঢুকে প্রশ্ন করলেন, মা সম্পর্কে তোমার ধারণা কি? মিনা বলল, মা হচ্ছে বাধাবিহীন আদর্শ জীব। মোটেই না, মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। শিলার উত্তর, ম্যাডাম বললেন, ভিন্ন আঙ্গিকে তোমাদের দুজনের ধারণাই ঠিক। আচ্ছা, প্রথমে কি বললো? মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব, ঠিক আছে। তারপরে কি বললো? মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে, ঠিক আছে। প্রথমটা আমি কি বললাম? মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব। বুঝতে পারছো কিছু এখানে? তুমি যেভাবে বুঝবে সেভাবে আনসার করবে। আমি বইতে কি মুখস্থ করে গেলাম সেটা বড় কথা নয়। আমি পরীক্ষা কেন্দ্রে বসে আছি, আমাকে এখন প্রশ্নটা হাতে দিয়েছে, আমি এখানে পাচ্ছি কি? মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব। আমি এই লাইনটা পড়ার পরে আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে, আমি বুঝতে পারতেছি না জিনিসটা কি।
আমার কাছে এটা দুর্বোধ্য মনে হচ্ছে। তাহলে আমি দুর্বোধ্যের সঙ্গে যেহেতু অল্পপত্তি লিখবো, যেহেতু আমার কাছে এটা মনে হচ্ছে এটা দুর্বোধ্য, তাহলে আমি কি করব? আমি এটা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অল্পপত্তি লিখবো। এটা রূপক হবে না, এটা সুন্দর করে বলে না এরা, পাকাবিহীন আদর্শ জীব এ ধরনের করে বলছে, তাহলে দুর্বোধ্য হবে। ঠিক আছে, অব্যাপক বাহুল্য হবে না, অবান্তর হবে না, অব্যাপক অতিব্যাপক হবে না, চক্রকও হবে না। তাহলে আর কি থাকলো? দুর্বোধ্য এবং রূপক থাকলো। রূপক হবে না, রূপক মানে সুন্দর করে বলা, আর দুর্বোধ্য মানে যেটা আমি বুঝতে পারলাম না, আমি এই লাইনটা বুঝতে পারলাম না। তাহলে আমি এটা কী লিখবো? দুর্বোধ্যের সঙ্গে জড়িত অল্পপত্তি লিখবো। ঠিক আছে, তাহলে দুর্বোধ্যের সঙ্গে জড়িত অল্পপত্তি লিখতে গেলে আমাকে কি লিখতে হবে? আগে আমি এই লাইনটা প্রশ্ন থেকে দেখে দেখে, এই সেন্টেন্সটা প্রশ্ন থেকে দেখে দেখে খাতায় লিখব। লিখে কি লিখবো? যে এটি দুর্বোধ্য সঙ্গে জড়িত অনুপপত্তি। তারপরে দুর্বোধ্য সঙ্গে অনুপপত্তি কাহাকে বলে একটি উদাহরণ লিখব। কাহাকে বলে একটি উদাহরণ লিখব। ঠিক আছে, তারপর আমি এটি কেন দুর্বোধ্য সেটি একটু ব্যাখ্যা করে আলোচনা করব। বুঝছো? তাহলে আমাকে যদি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হয়, আমাকে এগুলি সবগুলো কাহাকে বলে শিখে ফেলতে হবে। বাহুল্য, অবান্তর, অব্যাপক, অতিব্যাপক, রূপক, দুর্বোধ্য, চক্রক, নয়াত্মক, অব্যাপক, অতিব্যাপক সবগুলো কাহাকে বলে এবং উদাহরণ শিখতে হবে। নাহলে আমি সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবো। তোমরা যেভাবে আনসার করো, উল্টা পাল্টা লিখে ভরাই ফেলো খাতা, এভাবে নাম্বার দিবে না। আগে বই থেকে যে তুমি এটা নির্ধারণ করতে পারছো, সেটা বই থেকে ওই আনসারটা তোমাকে খাতায় লিখতে হবে, তারপরেই নাম্বার পাবে। এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার কি বললো আমরা আরেকটা পাচ্ছিলাম না, সেটা হচ্ছে মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। মা হচ্ছে এমন জীব যার মাতৃত্ব আছে। ঠিক আছে, মাতৃত্ব আছে, তাহলে মা তো মাতৃত্ব সম্পন্ন জীব। যৌক্তিক সংজ্ঞা, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যৌক্তিক সংজ্ঞা, মা হচ্ছে মাতৃত্ব সম্পন্ন জীব। যৌক্তিক সংজ্ঞা। ঠিক আছে না? এখানে একজন মায়ের পূর্ণ জাতিত্ব প্রকাশিত হয়ে গেছে। তো যৌক্তিক সংজ্ঞা কাহাকে বলে লিখতে হবে, আমাকে লিখে উদাহরণ দিতে হবে এবং এই সেন্টেন্সটা তুলতে হবে এখান থেকে দেখে দেখে, তারপরে লিখে আনসারটা পড়ে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে যদি আমি দুর্বোধ্য না লিখে আর কি লিখতে পারি? মা হচ্ছে পাখাবিহীন আদর্শ জীব। আর কি লিখতে পারি? বর্ণনামূলক লেখা যায়। বর্ণনা মানে কি? কোনো একটি পদের বিস্তারিত আলোচনা করা। বিস্তারিত আলোচনা করাকে বলা হয় বর্ণনা। চৈতন্যের পূর্ণ প্রকাশ হচ্ছে সংজ্ঞা, আর বিস্তারিত আলোচনা করা হচ্ছে বর্ণনা। কেমন? তাহলে আমরা আরেকটা সৃজনশীল দেখি। আমরা পরপর অনেকগুলো সৃজনশীল পড়াবো যাতে তোমরা অতি দ্রুত ধরে ফেলতে পারো। আরেকটা সৃজনশীল দেখি আমরা 2 নম্বরে কি আছে। এই সৃজনশীলগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডের প্রশ্নে আসছে এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো নিয়েই একটা করছে এরা, ওইটাই আমি পড়াচ্ছি যাতে তোমরা তোমাদের পরীক্ষায় আনসার করতে পারো। এখানে কি করতে দেখি আমরা। দৃষ্টান্ত 1, উপস্থিত বক্তব্যে মিঠু বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বলল, বই হয় জ্ঞানের উৎস, যত বেশি বই পড়বে তত বেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মিঠুন বই পড়া সম্পর্কে বক্তব্য দিচ্ছে। সংজ্ঞা কি বলছিলাম? সংক্ষিপ্ত না একদম চতুর্থের পূর্ণ প্রকাশ বলছিলাম। বর্ণনায় কি বলছিলাম? বিস্তারিত আলোচনা করা। কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব, বুঝিয়ে বলবো, তাকে কি বলা হবে? বর্ণনা বলা হবে। এখানে কি করছে দেখো, মিঠু কি বলছে দেখো। সে বলছে কি, বই হয় জ্ঞানের উৎস, যত বেশি বই পড়বে তত বেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্ম হয়। হুবহু এরকম দিয়ে এরকম কোনো কথা নেই। কোনো একটি সব বই পড়া সম্পর্কে সে অনেকগুলো সেন্টেন্স সেখানে বলছেন, অনেক কথা বললো না আমাদেরকে। যখন সে অনেক কথা বলবে, সাথে সাথে ধরে নিবে যে এটি বর্ণনামূলক। ঠিক আছে, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য।
যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। এটি হবে যে বর্ণনা, কারণ এখানে অনেকগুলা সেন্টেন্স যখন আমরা দেখতে পাচ্ছি তাকে কি বলা হবে? বর্ণনা। কেমন? তাহলে বর্ণনা কাকে বলে? যে কোনো কথা যখন বিস্তারিত আলোচনা করা হয় তাকে বর্ণনাগুলো সংজ্ঞা বলে। কেমন? ওটা আগে লিখতে হবে, বই যে আনসারটা আগে লিখতে হবে, উদাহরণ দিতে হবে, তারপরে এখান থেকে দৃষ্টান্ত এক খাতায় পুরোটা তুলবে, তুলে বর্ণনামূলক, এটি বর্ণনামূলকের সংজ্ঞা দিবে, উদাহরণ দিবে, তারপরে এখান থেকে মিলাই লিখে দেবে। দৃষ্টান্ত 2, পিয়াস তার মামার কাছে সূর্য কি জানতে চাইলে মামা বললেন সূর্য হয় রবি। পিয়াস তার মামার সাথে বেড়াতে বের হলো, মামাকে জিজ্ঞেস করলো মামা সূর্য কি? মামা বলল সূর্য হয় রবি। সূর্যকে আমরা কি বলি? সূর্য আরেকটা নাম কি? রবি। কেমন? সূর্যের আরেকটা নাম হচ্ছে রবি। এটা সূর্যের নামেই। তাহলে আমি সূর্য থেকে বেরোতে পারছি? পারি নাই। আমি সূর্যের গণ্ডির মধ্যে ঘোরাফেরা করে যাচ্ছি। তাহলে এটাকে এই যে বললাম না চার্কেল, যদি এরকম হয় আমাদের সংজ্ঞায় কি বলা হয়েছে জানো? কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি হলো? ওরা কি করলো? সমার্থক শব্দ ব্যবহার করলো। তাহলে এটি কি হবে? চক্রক সংজ্ঞা। চক্রক অর্থাৎ যখন আমি আমার গণ্ডি থেকে বাইরে বের হব না তাকে বলা হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন তুমি এটা বুঝতে পারছো চক্রক, তাহলে তুমি চক্র সংজ্ঞা কাকে বলে লিখবা, লিখে একটু উদাহরণ দিবা, তারপরে প্রশ্ন থেকে দেখে পিয়াস তার মামার কাছে সূর্য যেতে চাইলে মামা বললেন সূর্য হয় রবি, ওটি লিখবে, লিখে এটি হয় চক্রক সংজ্ঞা, তারপর লিখবে কি এটি চক্রক সংজ্ঞা জনিত অনুপপত্তি, তারপর চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি কাকে বলে লিখবা, লিখে একটু উদাহরণ দিবা, দিয়ে এই উদ্দীপকের সাথে মিলে আটখানি লিখে ফেলবা। তোমাদেরকে অবশ্যই বইয়ের আনসার লিখতে হবে, নাহলে 1 নাম্বার পাবে না। দুটা একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম দিবে, বুঝছো? খাতা কাটলে বসলে একটা হাঁসের ডিম দিবে, একটা মুরগির ডিম দিবে। তাহলে আমরা এটিও বুঝতে পারলাম। তারপরে আমরা যাই এবার 3 নম্বরে যাই। সোহেল বলল মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। নাসির বলল মানুষ হলো এমন জীব যার 2টি পা 2টি হাত আছে, সে হাসতে কাঁদতে ও বলতে পারে। আসনা বলল মানুষ হলো কলুর বড়। 3 জন 3 রকম বলল। প্রথমে কে বললো? প্রথমে বললো যে সোহেল বললো কি মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমি যৌক্তিক সংজ্ঞা যখন পড়ানো শুরু করেছি তখন কি বলেছি? মানুষের সংজ্ঞা কি? মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি যৌক্তিক সংজ্ঞা। আমার সংজ্ঞা এটি, একজন মানুষের সংজ্ঞা এটি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। ঠিক আছে? তাহলে এটি যখন পরীক্ষা আসলো, যখন বললো সোহেল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তোমরা কি লিখবে? এটি যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা কাহাকে বলে লিখবে, উদাহরণ দিবে, তারপরে প্রশ্ন থেকে দেখে এটি লিখবে। ঠিক আছে? 2 নম্বরে কি বললো? 2 নম্বরে বললো হলো নাসির বললো মানুষ হলো এমন জীব যার 2টি হাত আছে, পা আছে, সে কথা বলতে পারে, হাসতে পারে। তাহলে এগুলো তো বলার প্রয়োজন নেই। একজন মানুষ মানে সে হাসতে পারবে, কথা বলতে পারবে, সে দৌড়াতে পারবে, সে সব কিছু করতে পারবে, নাচতে পারবে, গাইতে পারবে, সব করতে পারবে। ঠিক আছে না? কিন্তু এখানে কি বললো? অতিরিক্ত কতগুলো গুণের উল্লেখ করে দিল না? যদি অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করে দেয় তাকে কি বলছি আমরা? বাহুল্য সংজ্ঞা বা অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা। দুটো থেকে যেখানে একটা বললে হবে, যেখানে একটা আনসার করলে আমরা নাম্বার দিয়ে দিব। অতিরিক্ত গুণ মানুষের সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আর কিছু বলার প্রয়োজন নাই। বুদ্ধি আছে বলে আমি হাসতে পারি, হাঁটতে পারি, গাইতে পারি, খেলতে পারি, সব কিছু করতে পারি, আমার বুদ্ধি আছে বলে। কিন্তু ও কি বললো? নাসির কি বললো? মানুষ হয় এমন জীব যে হাসতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, যার ব্যক্তিত্ব আছে, এগুলো বলার প্রয়োজন নাই। এগুলি বাহুল্য, অতিরিক্ত বলছি, অবান্তর, কথাগুলি অবান্তর।
তাহলে কি বুঝতে পারলে এখানে এটা অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। প্রথমে প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে খাতা, তারপর লিখবে এটি অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। ওইটুকু লিখতে পারলে 1 নাম্বার। তারপরে কি লিখবে নিচে অবান্তর লক্ষণ কাহাকে বলে, একটু উদাহরণ দিবে, তারপরে প্রশ্ন থেকে দেখে এটা লিখে ফেলবে, একটু মিলাই লিখে দিবে। কেমন? 3 নাম্বারে কি হলো, মানুষ আমাকে 3টে কথা বলছে। দেখো, মানুষ হয় কলুর বলদ। কলুর বলদ কি জানো? বুঝতে পারছো জিনিসটা? না পারো নাই? যদি না পারি তাহলে আমি এই জিনিসটাকে কোথায় ফেলবো? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যখন আমি কোনো জিনিস বুঝতে পারবো না, আমার বোধগম্য নয়, তখন তাকে আমি কোথায় ফেলবো? গিয়ে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তিটা ফেলবো। তাহলে এটি মানুষ হয় কলুর বলদ, এটি কোথায় কোন জায়গায় গেছে? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমি আগের মতো করে করবো। আমি আবার প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো, লিখে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি লিখবো খাতায়। তারপরে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির সংজ্ঞাটা লিখবো, উদাহরণ দিব, তারপর প্রশ্ন থেকে মিলাই লিখে ফেলবো। অল্প একটু লিখতে হয়, বেশি লিখতে হয় না। লজিকের মধ্যে বেশি লেখার প্রয়োজন নাই। তুমি শুধু বইয়ের আনসারটা অবশ্যই লিখবে। বইয়ের উত্তর, বইয়ের আনসার অবশ্যই লিখতে হবে। অবশ্যই তোমাকে ইন্ডিকেট করতে হবে এটা কি, এটা কি দুর্বোধ্য, না বাহুল্য, না যুক্তি সংজ্ঞা, না রূপক, না নয়োত্তক, না অতিব্যাপক, না অব্যাপক, কোনটা? তো তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। কেমন? এটা ইজি, একদম সহজ। এই চ্যাপ্টারটা একদম সহজ। যেমন আমরা কয়েকটা পড়ালাম না, একদম ইজি না এগুলি বোঝা। আরেকটা দেখো, আরেকটা পড়াই। আরেকটা সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1, আধার হলো আলোর অভাব। আধার হলো আলোর অভাব। যখন নয় থাকে, নয়োত্তক, পাপ নয় পুণ্য, নয়োত্তক, আধার হলো আলোর অভাব, নয়োত্তক। ঠিক আছে? নয়োত্তক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা জানি যৌক্তিক সংজ্ঞায় কখনো নাবাচক হয় না, সবসময় এটা হাবাচক বা সদর্থক হয়। সদর্থক, হাবাচক, নয়োত্তক, না বাচক। তাহলে এখানে কি হলো? আধার হলো আলোর অভাব, এটা হচ্ছে নয়োত্তক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কেমন? দৃশ্যকল্প 2, শৈশব হলো জীবনের প্রভাতকাল। শৈশব হলো জীবনের প্রভাতকাল। প্রভাত মানে সকাল, শৈশব ও সকাল। শৈশব মানে ছোটো, আমরা ছোটো বাচ্চা হই, ছোটো বাচ্চা জন্মগ্রহণ করি, সেটা যেরকম একটা দিনের প্রভাত, তো সেরকম প্রভাত শুরু, তারপর আস্তে আস্তে দিনটা বড় হয়। আমাদের শৈশব শুরু, আমরা আস্তে আস্তে বড় হই। কিন্তু এটাকে কি বললো, কি সুন্দর করে বলছে না? শৈশব হলো জীবনের প্রভাতকাল। অনেক সুন্দর করে বলবো না এটা? খুব সুন্দর করে কোনো কথা বলে সেটাকে আমরা কি বলবো? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমি বারবার করে তোমাদেরকে বলে যাচ্ছি একটা কথা, সেটা হচ্ছে এগুলি সংজ্ঞা শিখবে, সবগুলো সংজ্ঞা। এগুলি সংজ্ঞা শেখার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। যে সংজ্ঞায় কোনো পদের এই চারটা শব্দ থাকবে, যে সংজ্ঞায় কোনো পদের অতিরিক্ত গুণের উল্লেখ থাকে তাকে বাহুল্য বা অবান্তর। যে সংজ্ঞায় কোনো পদের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে তাকে বাহুল্য বা অবান্তর। যে সংজ্ঞায় কোনো পদে রূপক কোনো শব্দ ব্যবহার করা হয় তাকে রূপক। যে সংজ্ঞায় কোনো পদে দুর্বোধ্য কোনো ভাষা ব্যবহার করা হয় তাকে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্র কোনো সমার্থক শব্দ, যে সংজ্ঞায় কোনো পদে সমার্থক কোনো শব্দ ব্যবহার করলে তাকে কি বলা হয়? চক্র। বা নাবাচক কোনো শব্দ ব্যবহার করলে তাকে নয়োত্তক, বা কম বা বেশি বলে তাকে অব্যাপক বা অতিব্যাপক। ঠিক আছে? তাহলে এই যে বললাম আমরা একটা লাইন বলছি, আমি কিন্তু বেশি বলি নাই। বাহুল্য, অবান্তর, নয়োত্তক, রূপক সবকিছু বলার জন্য একটা শব্দ ব্যবহার করছি। শুধু নাবাচক ঢুকে দিছি, অতিরিক্ত গুণ ঢুকে দিছি, এরকম। এটুকু লিখতে পারলেও হবে, এটুকু মনে রেখে লিখতে পারলেও হয়ে যাবে। তারপরে দৃশ্যকল্প 3 কি বলছে আমরা একটু দেখি। দৃশ্যকল্প 3, সমাজ সংস্কারক হলেন সেই ব্যক্তি যিনি সমাজ সংস্কার করেন। সমাজ সংস্কারক হলেন সেই ব্যক্তি যিনি সমাজ সংস্কার করেন। একই বিনতে করছি না আমরা? মানুষ হলো মনুষ্য জাতীয় জীব।
যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনি পরীক্ষক, যিনি সমাজ সংস্কার করেন তিনি সমাজ সংস্কারক, যিনি আইন প্রণয়ন করেন তিনি আইনজ্ঞ। একই জায়গায় না আমরা? আইনজ্ঞ আইন প্রণয়ন করবে, শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রণ করবে, সমাজ সংস্কারক যিনি তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবে, আইন প্রণেতা আইন প্রণয়ন করবে। কেন? তো আমি আমার গণ্ডি থেকে বের হলাম না, আমি আমার এই যে চারটিয়া সেটা থেকে আমি বের হতে পারলাম না। পরীক্ষা নিয়ন্ত্রণ যিনি শিক্ষক তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ, শিক্ষকও তো পরীক্ষা নিয়ন্ত্রণ করবে, আর কে করবে? সমাজ সংস্কার করতে সমাজকে সংস্কার করবে, আর কি যাবে সেখানে? আইন প্রণেতা যিনি আইনজ্ঞ তিনি আইন প্রণয়ন করবেন। ঠিক আছে না? মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, আমি তো মানুষই, আমি তো মনুষ্য জাতীয় জীবই। আমি আমার গণ্ডি থেকে বের হতে পারি নাই। ঠিক আছে? তাহলে যদি আমি আমার গণ্ডি থেকে বের হতে না পারি সেটাকে কি বলা হবে? চক্রক সঙ্গে জড়িত অনুপপত্তি। চক্রক সঙ্গে জড়িত অনুপপত্তি। কেমন? তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা। আলো হলো আদর হলো আলোর অভাব, নয়ত্ব, শৈশব হলো জীবনের প্রভাবকাল, রূপক, সমাজ সংস্কার করেন সেই ব্যক্তি যিনি সমাজ সংস্কার করেন চক্রক সঙ্গে জড়িত অনুপপত্তি। ঠিক আছে? তাহলে আমরা আগের মতো করেই করবো, প্রত্যেক প্রশ্ন থেকে দেখে দেখে একটু লিখবো, লিখে একটা চক্র সঙ্গে জড়িত অনুপপত্তি লিখবো, চক্র সঙ্গে কাহাকে বলে লিখবো, তারপরে আনসার লিখবো, তারপরে প্রশ্ন থেকে মিলে একটু সুন্দর করে গণনা করে দেবো। কেমন? তারপরে আমরা এবার যাব আর একটা সৃজনশীল প্রশ্নে আমরা যাব। আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন পরপর করে পড়া যাব যাতে বোঝা সুবিধা হয় বা সহজ হয়। সঙ্গীত দৃশ্যকল্প 1 কিভাবে প্রশ্ন দেয়? দৃশ্যকল্প 1, সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। দুর্মূল্য সঙ্গীত কি? আমাকে কেউ একদিন প্রশ্ন করলো সঙ্গীত কি, বা আমার মেয়ে এসে, আমার পিতু এসে আমাকে জিজ্ঞেস করলো আমার সঙ্গীত কি। আমি পিতুকে বললাম সঙ্গীত হলো এক প্রকার দুর্মূল্য কোলাহল। তাহলে আমার মেয়ে কি বুঝলো? কিন্তু কিছুই বুঝে নাই সঙ্গীত কি সেটা। আমি একে কিছু না বলে তাকে বললাম মা শুনো, সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল। তাহলে কি হবে? এটাকে বলা হবে দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি। যখন আমরা কোনো কিছু বুঝতে না পারি তাকে বলা হয় দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি। দৃশ্যকল্প 2, যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনি পরীক্ষক, যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনি পরীক্ষক। আমি একটু আগে বলছি যিনি আইন প্রণয়ন করেন তিনি আইনজ্ঞ, যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনি পরীক্ষক। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, যিনি সমাজ সংস্কার করেন তিনি সমাজ সংস্কারক। এগুলি চক্রক, এগুলি চক্রক। আমি এই গণ্ডি থেকে বের হতে পারলাম না, এগুলি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তারপরে দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সেটা হবে যে যৌক্তিক সংজ্ঞা। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে যে চক্র সংজ্ঞা। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যেমন এইটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, আমার এখানেও দিছে এটা বিশ্বকল্প 3 মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। আমার যৌক্তিক সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যদি আমি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যার 2টি হাত আছে, পা আছে, মাথা আছে, কথা বলতে পারে, ব্যক্তি সম্পন্ন, এদিকে লিখিতে রাখবেন, তখন হবে বাহুল্য বা অবান্তর। যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, এখানে আমি সভ্য লাগালাম, সভ্য জীব, তাহলে হবে অব্যাপক, কেননা অসভ্য বাদ করে গেছে।
মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জ্ঞানী জীব, তাহলে কি হবে? অব্যাপক। মানুষ হয় বুদ্ধি সম্পন্ন শিক্ষিত জীব, অশিক্ষিতবাদ পড়ে গেছে। সভ্য জীব, অসভ্যবাদ। শিক্ষিত জীব, অশিক্ষিতবাদ। জ্ঞানী জীব, অজ্ঞানীবাদ। মানবিক জীব, অমানবিকবাদ। কেমন? ভালো জীব, মন্দবাদ। এরকম যখন হবে এটা অব্যাপক। কেমন? অতি ব্যাপক হবে যখন মানুষ হয় প্রাণী, তখন হবে যে অতি ব্যাপক। প্রাণী মানে শুধু আমরা একটা প্রাণী নই, অন্যান্য সবগুলো একসাথে ঢুকে গেছে, এটাকে বলা হয় অতি ব্যাপক। ঠিক আছে? তাহলে আমাদের সংজ্ঞা কি? মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব। এরপরে যদি আমি বলি মানুষ হয় প্রাণী যে হাঁটতে পারে, কথা বলতে পারে, ব্যক্তিত্ব আছে, নাচতে পারে, এগুলি সবগুলো বাহুল্য, অবান্তর, এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। মানুষ হয় সভ্য জীব, শিক্ষিত জীব, জ্ঞানী জীব, অব্যাপক। আমি একটা শ্রেণী বাদ দিয়ে দিছি। মানুষ হয় প্রাণী, অতি ব্যাপক। প্রাণীর মধ্যে শুধু আমরা একা করি না, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রাণী সব করে, অতি ব্যাপক। ঠিক আছে? নয়ত নাবাচক। তাহলে আমি এই জিনিসটা লিখলাম কেন? যাতে তোমরা বুঝতে পারো, জিনিসটা বুঝতে পারো, তাই। আচ্ছা, একটা সৃজনশীল পড়াই, একটা আলোচনা করি। এটা হচ্ছে শীতকালীন ছুটিতে রফিক সাহেব শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি পৌঁছালেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অনেক ছোট গল্প, কবিতা, সঙ্গীত সম্পর্কে তিনি তার একমাত্র মেয়ে পিয়াকে ধারণা দিলেন। বাড়ি ফেরার পথে পিয়া জানতে চায়, আব্বু সঙ্গীত কি? জবাবে রফি সাহেব বললেন, সঙ্গীত হলো এক প্রকার দুর্মূল্য কোলাহল। একটু আগে বলছি যেটা, সঙ্গীত হলো এক প্রকার দুর্মূল্য কোলাহল। কি লিখবে এটা? দুর্বুদ্ধির সঙ্গে জড়িত দুর্বুদ্ধি। তাকে বলছি না, একই জিনিস বারবার সৃজনশীল প্রশ্নে আসছে। আমরা তো আলোচনা করতে দেখতে পাচ্ছি যে একই জিনিস অনেকবার করে আসছে, বিভিন্ন মানুষের নাম দিয়ে বলা হয়েছে আর কি। তাহলে পিয়া এর অর্থ কিছুই বুঝবো না। তাহলে এটা কি হলো? এটাকে তোমরা কি লিখবা? দুর্বুদ্ধ সংজ্ঞাজনিত অনুপপত্তি। কেমন? এখানে গতিতে দেখো, উল্লিখিত সমস্যা সমাধানে সংজ্ঞাদান প্রক্রিয়াটি আলোচনা করো। কেমন? সঙ্গীতে সংজ্ঞাদান কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বলে তুমি মনে করো? প্রশ্ন কি? সঙ্গীতে সংজ্ঞাদান, যেহেতু এখানে একটি মাত্র উদ্দীপক, একটি মাত্র জিনিসকে আমরা নির্ধারণ করছি, ওরা দুর্বুদ্ধ সংগীত অনুপপত্তি। শুধুমাত্র পিয়া জিজ্ঞেস করলো বাবাকে, আব্বু সঙ্গীত কি? আব্বু বললো সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, আর নাই। তাহলে দুর্বুদ্ধ সংগীত অনুপপত্তি, এটা গতে লিখে হচ্ছে। তাহলে গতে কিছু লিখে আমরা উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সংজ্ঞাদান প্রক্রিয়াটি আলোচনা করো। সংজ্ঞাদান প্রক্রিয়াটি আলোচনা করতে হলে আমাদেরকে কি করতে হবে জানো? সংজ্ঞাটি লিখতে হবে এবং সংজ্ঞার পাঁচটি নিয়ম লিখে ফেলতে হবে। বা শেষ। তারপরে আমরা এবার যাব আর একটা সৃজনশীল প্রশ্নে আমরা যাব। মিস্টার পাটওয়ারি ক্লাসে যুক্তি সংজ্ঞা পড়াতে গিয়ে ছাত্র মিঠুকে বিড়াল পদের সংজ্ঞা দিতে বললেন। উত্তরে মিঠু বলল, বিড়াল হয় প্রাণী। আমি একটু আগে কি বলছি? মানুষ হয় প্রাণী। যখন মানুষ হয় প্রাণী বলবো, আমার সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব। আমি বললাম মানুষ হয় বুদ্ধিতে বাদ দিয়ে হয়েছে জীব। তাহলে মানুষ হয় বুদ্ধি সম্পন্ন জীব যখন বললাম, তখন আমাদের শুধুমাত্র মানুষের বুদ্ধি আছে, এই তো প্রাণীদের বুদ্ধি নেই, বা তারা বুদ্ধি থাকলে সেটা ভাষায় প্রকাশ করতে পারে না। মানুষ হয় বুদ্ধি সম্পন্ন, তাহলে শুধুমাত্র সেটা আমাদেরকে ইন্ডিকেট করে, আমাদেরকে ইঙ্গিত বহন করে। যখন আমি এই দৃশ্যে বাদ দিয়ে ফেলবো, বুদ্ধিবৃত্তি বাদ দিয়ে ফেলবো, তখন মানুষ হয় জীব, মানুষ হয় প্রাণী। তবে এটি কী হবে? অতি ব্যাপক হয়ে যাবে। আমার সাথে সাথে গরু, ছাগল, হাঁস, মুরগি, পোকা মাকড়, যত তাদের প্রাণ আছে সবাই ঢুকে যাবে। এটা অতি ব্যাপক সংজ্ঞাযুক্ত অনুপপত্তি সৃষ্টি হবে। এখানে কি বলছে? বিড়াল সম্পর্কে যখন বলতে বলা হয়েছে, তখন আমার কি বলছে? বিড়াল হয় প্রাণী। তাহলে অতি ব্যাপক সংজ্ঞাযুক্ত অনুপপত্তি। শুধুমাত্র বিড়াল তো প্রাণী নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি প্রাণী, আমরাও প্রাণী। কেমন? তারপরে দেখো, পরে মামুকে জিজ্ঞেস করে সে উত্তর দেয়, স্যার বিড়াল হয় চতুষ্পদী ইতর প্রাণী।
প্রাণী, এটা অব্যাপক। শুধুমাত্র চতুষ্পদী ইতর প্রাণী বিড়াল, আরও আছে না, গরু আছে না, ঘোড়া আছে না, চতুষ্পদী। চতুষ্পদী মানে কি? 4টে পা। যার যার 4টে পা আছে সবাইকে চতুষ্পদী অনুভব করতে বলা হবে। কেমন? তো ওরা কি বলছে? বিড়াল চতুষ্পদী অনুভব করতে। কুকুর চতুষ্পদী পা, যার যার 4টে পা আছে। গরু, ঘোড়া এগুলি চতুষ্পদী, হরিণ চতুষ্পদী, হাতি চতুষ্পদী। কেমন? অর্থাৎ যার 4টে পা আছে সে চতুষ্পদী। তাহলে আমি শুধুমাত্র বিড়ালকে বলছে না, ওরা একটি মাত্র জিনিসকে যখন বলছে তখন অন্যান্য সাইডগুলো বাদ করছে, সেটাকে বলা হবে ব্যাপক। এটা হচ্ছে, আর প্রথমটা হচ্ছে অতি ব্যাপক। বিড়াল বা প্রাণী হচ্ছে অতি ব্যাপক। কেমন? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা বারবার করে একই জিনিস বলে যাচ্ছি, কি সেটা হচ্ছে যখন আমরা জিনিসটা বুঝতে পারবো তখন ওই জিনিসটা আগে স্পষ্ট থেকে দেখে দেখে খাতায় লিখবো, এবং অতি ব্যাপক বুঝতে পারছি, অতি ব্যাপক তখন আমি লিখবো যেটা অতি ব্যাপক সঙ্গে জড়িত অনুভব করতে। কেমন? তাহলে অতি ব্যাপক কাকে বলে লিখবো? তো উদাহরণ দিব। আর ব্যাপক কাকে বলে লিখবো? একটা উদাহরণ দিব। তা প্রশ্ন যারা চাই, প্রশ্নে কী চাই? এখানে প্রশ্নে কী চাইছে নাকি? আমরা একটু প্রশ্ন দেখি। উদ্দীপকে মৃত্যুর বক্তব্যে জটিলতার কোন নিয়ম লঙ্ঘন প্রমাণ করা হয়েছে ব্যাখ্যা করো। কেমন? তারপরে ওইখানে বলা হয়েছে কি উদ্দীপনের বক্তব্যে যে ভুল রয়েছে তা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তাহলে ভুল মানে ওইটা অধিব্যাপক সঙ্গে অনুপত্তি, ওইটা ব্যাপক সঙ্গে জনিত অনুপত্তি। প্রশ্ন থেকে দেখে দেখে আনসারগুলো নির্ধারণ করে ফেলবে। কেমন? তাহলে আমরা যুক্তিসংজ্ঞার উপর একটা ক্লাস নিব। যুক্তিসংজ্ঞায় যত সৃজনশীল আছে, যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো আমরা একটু 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 টাচ করব, যাতে পরীক্ষায় আমরা আনসার করতে পারি, অতি দ্রুত উত্তরগুলো আমরা আনসার করতে পারি। ঠিক আছে? আর এমসিকিউ কী করবো? এমসিকিউগুলি 8টি বোর্ড প্রশ্ন আছে না আমাদের, সে বোর্ড প্রশ্নের এমসিকিউগুলো সব পড়ে ফেলবো। এখন যখন কলেজ খুলবে, আমরা তোমাদের সাথে মুখোমুখি হব, তখন আমি বই থেকে আর কি করবা তোমাদেরকে করে দেবো, আন্ডারলাইন করে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে? ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবারও যুক্তিসংজ্ঞার পরবর্তী সৃজনশীল প্রশ্নগুলো পড়াবো। ঠিক আছে?